এসআইআর প্রক্রিয়াতে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্ত পেন্ডিং কেসগুলো ছিল বা যেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি সম্পূর্ণ হয়নি সেগুলো নিষ্পত্তির কাজ অবশেষে শুরু করে দিলেন বিচারকেরা। এবার ভুয়ো ভোটার রুখতে হাইকোর্টের কড়া পদক্ষেপ নিয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের তরফ থেকেও 5টি নতুন নিয়ম জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যাতে কোনোভাবে একজন যোগ্য ভোটার বাদ না যায় এবং কোনোভাবেই যাতে কোনো সিস্টেমের ফাঁক দিয়ে কোনো অযোগ্য ভোটার যাতে এই ভোটার তালিকায় না ঢুকতে পারে, সে কারণে কিন্তু এত কঠোরভাবে এসআইআর প্রক্রিয়া এবার করছে নির্বাচন কমিশন। এবং এই যে কাজ রয়েছে বিচারপতিরা যেটা করছেন সেটা আগামী 28 তারিখের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা এবং 28 তারিখে কিন্তু ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে। এবং এই যে তালিকা প্রকাশিত হবে এটার উপরে বেস করেই কিন্তু 2026 সালে ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তো বন্ধুরা, কি নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এই ভিডিওটি আরও 1000 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো আসেই যায় না, কিন্তু আমাদের কাছে ওটাই কিন্তু আপনাদের ভালোবাসা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, বলা হয়েছে নির্বাচনের আগে ভোটার তালিকা শুদ্ধিকরণ বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এবার নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট এবং নির্বাচন কমিশন। এবার ভোটারদের জমা দেওয়ার নথিপত্র সরাসরি এবার যাচাই করতে চলেছেন বিচারকরা। অর্থাৎ ভোটাররা যেই সমস্ত নথিপত্র আপলোড করেছেন এবং সেক্ষেত্রে তো নিশ্চয়ই কোনো গলদ রয়েছে, নাহলে সেগুলো তো ইআরও বা এইআরওরাই নিষ্পত্তি করে দিতে পারতেন। তো যেগুলোতে ইআরও বা এআরওরা কোনোভাবে নিষ্পত্তি করতে পারেননি, যেগুলোতে বড়সড় ধরনের গলদ রয়েছে, সেগুলোকে এবার ঠিকঠাক করবে হচ্ছে বিচারকরা। মোট 250 জন অতিরিক্ত জেলা বিচারক এবং সমতুল্য পদাধিকারীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়ার পরে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে রাজ্যের সিইও দফতর ইতিমধ্যে কাজের চূড়ান্ত রূপরেখা এবং ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। আপনারা সবাই জানেন যে আগামী 9 তারিখ পর্যন্ত সমস্ত বিচারকদের ছুটি বাতিল করা হয়েছে। যারা অলরেডি প্রি অ্যাপ্রুভড লিভে রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের যত দ্রুত সম্ভব তাদের কাজে জয়েন করতে বলা হয়েছে এবং এছাড়া আরও অনেক কিছু করা হয়েছে এই সুপ্রিম কোর্টের নির্দেশ মানার জন্যে। তো এখন ব্যাপারটি হচ্ছে কিভাবে কাজ করবেন বিচারকেরা। প্রথম ধাপ, অর্থাৎ যেই 5টি নতুন নিয়ম জারি করেছে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে প্রত্যেক বিচারককে একটি গোপন লগ ইন আইডি দেওয়া হবে এবং পাসওয়ার্ড দেওয়া হবে। জাতীয় নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ওটিপির মাধ্যমে প্রথমে তাদেরকে লগ ইন করতে হবে। অর্থাৎ আইডি এবং পাসওয়ার্ড থাকবে যেমন ফেসবুকের থাকে, তারপরে মোবাইলে ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে লগ ইন করার পরে বিচারকরা তাদের দায়িত্বপ্রাপ্ত বিধানসভা অথবা বুথভিত্তিক ভোটার তালিকা দেখতে পাবেন। অর্থাৎ যেই বিধানসভাতে তাকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিধানসভা এবং বুথভিত্তিক ভোটার তালিকা তিনি দেখতে পাবেন। তৃতীয় ধাপ, অর্থাৎ প্রথম ধাপে তিনি লগ ইন করলেন, লগ ইন আইডি পাসওয়ার্ড নিয়ে তিনি লগ ইন করলেন ওটিপি দিয়ে। লগ ইন করার পরে দ্বিতীয় ধাপে তিনি বিধানসভা এবং বুথভিত্তিক ভোটার তালিকা দেখতে পেলেন। তৃতীয় ধাপে প্রতিটি ভোটারের এনুমারেশন ফর্ম তিনি দেখতে পাবেন এবং শুনানির সময় জমা দেওয়ার নথিপত্রও থাকবে। অর্থাৎ থার্ড স্টেজে গিয়ে তিনি এনুমারেশন ফর্ম দেখতে পাবেন ওই নির্দিষ্ট ভোটারের এবং তিনি হিয়ারিংয়ের সময় কী নথিপত্র তিনি জমা করেছেন সেই সমস্ত কিছু তিনি দেখতে পারবেন। পাশাপাশি বিএলও বা মাইক্রো অবজারভাররা সেই ভোটার সম্পর্কে কি রিপোর্ট দিয়েছেন সেই সম্পর্কেও বা সেটা দেখারও সুযোগ থাকবে সেখানে। অর্থাৎ কি রিপোর্ট দিয়েছেন, কি কারণে তাদেরটা অ্যাপ্রুভ করা পসিবল হয়নি, কি কারণে তাদেরকে এতদিন পর্যন্ত পেন্ডিংয়ে রাখা হয়েছে, সেই সমস্ত কিছু সেখানেই দেখা যাবে। চতুর্থ ধাপে কি হবে, নথি যাচাইয়ের পরে বিচারক সরাসরি অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট অপশনটি বেছে নেবেন। দুটো অপশন থাকছে বিচারকদের কাছে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট এবং আরেকটা হচ্ছে রিজেক্ট। অ্যাকসেপ্ট করলে পরে তো অ্যাকসেপ্ট হয়েই গেল, অর্থাৎ তার নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে। কিন্তু অ্যাকসেপ্ট করার সময়তেও কী কারণে তিনি অ্যাকসেপ্ট করেছেন সেই কারণটি লিখতে হবে এবং রিজেক্ট করলে পরেও কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটা লিখতে হবে, তার কারণ বিচারকদের সেই পোর্টালে লিখতে হবে।
এবং গোপনীয়তা এবং নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তালিকা কোনোভাবেই প্রকাশ্যে আনা যাবে না। এমনকি এনডিপিএস বা পস্কো আদালতের বিচারকদেরও এই বিশেষ কাজে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ এই যে তালিকা রয়েছে সেটা কোনোভাবেই প্রকাশ্যে আনা যাবে না। প্রতিটি জেলায় জেলা আদালতের মুখ্য বিচারক, জেলাশাসক এবং পুলিশ সুপারের সমন্বয়ে তৈরি একটি 3 সদস্যের কমিটি পুরো ব্যাপারটি তদারকি করবেন। এছাড়া 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নথিগুলো সেই ভোটাররা আপলোড করেছেন, অর্থাৎ যাদের নিষ্পত্তির জন্য জেলা বিচারকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের জন্য যেই সমস্ত বিচারক মানে যেই সমস্ত ভোটারদের নথিপত্র আপলোড করা হয়েছে তিনি যখন দেখবেন, তো সেক্ষেত্রে তার যদি মনে হয় যে নির্দিষ্ট কোনো নথি তিনি দেননি বা এই নথির জন্য বা এই নথিটা তিনি ঠিক দেননি বা কমিশন নির্ধারিত যে 13টি নথি রয়েছে সেই 13টি নথি তিনি দেননি, অন্য কোনো নথি দিয়েছেন, প্যান কার্ড দিয়েছেন বা ধরুন জমির দলিল দিয়েছেন যেটা কমিশন নির্ধারিত নথির মধ্যে পড়েই না, তাহলে সেক্ষেত্রে তিনি সেই ভোটারকে পুনরায় হিয়ারিংয়ে ডাকতে পারেন এবং পুনরায় তিনি তার থেকে নথি চাইতে পারেন। এবং সেক্ষেত্রে যদি নথি চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই ভোটারকে পুনরায় হিয়ারিংয়ের জন্য আসতে হবে এবং তার নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে, তার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ গিয়ে পৌঁছে দেবে বিএলওরা। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক তো অবশ্যই করবেন।